দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 13 ও 14। লেখনীতে ডাইনামরোজ লাখি। সূর্য উঠেছে একদম মাথার ওপরে, কুয়াশা মোটেও নেই। শামসুরের বাড়ির কিছু গ্রামবাসী ভিড় করে রেখেছে। আজ সকালে একটা নর্দমার পাশে পচুকে পেয়েছে। সমস্ত শরীর ধবধবে সাদা ছিল। মনে হয়েছে কেউ শরীরের রক্ত চুষে নিয়েছে। মন্ডুটা সাথেও ছিল। প্রচুর মা চিৎকার করে কাঁদছে। শামসুর পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। তার প্রথম একটি কন্যা হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়। এরপর দীর্ঘ সময় কেটে যায়। এরপর পাঁচু জন্ম নেয়। পাঁচুর জন্মের সময় সবাই বেশ খুশি ছিল। আজ খুশিটা হারিয়ে গেছে। একজন লোক গিয়ে রশিদ তালুকদারের কাছে সংবাদটি পৌঁছে দেয়। সে বলেছে এই বিষয় নিয়ে দারোগার সাথে কথা বলবে, সে তদন্ত করবে। আপাতত বিষয়টি নিয়ে যেন মাথা না ঘামানো হয়। গ্রামের দুর্নাম হবে। রশিদ তালুকদার তার গ্রামের দুর্নাম চায় না। দুপুরের পর পাঁচুর জানাজা সম্পন্ন হয়। সুফিয়ানোর সাথে 4 জন চোর উপস্থিত ছিল। সুফিয়ান তার ঘরের সামনে বসে আছে, হাতে সিগারেট, মুখে চিন্তার ছাপ। বদুর, হাবলু, সুলেমান, লাল মিয়া পার্টিতে বসে আছে। সুফিয়ানের এই ধোয়ার ওদের দিকে যাচ্ছে। লাল মিয়া বলল, আজ আমাদের কি কাজ দেওয়া হবে, নাকি চলে যাব? কেন, আজ কি হয়েছে? লাল মিয়া কিছুটা বিভ্রান্ত হলো। না, আপনি দেখছি চুপচাপ সিগারেট টানছি, একটু এই জন্যই চুপচাপ। সোলেমানের কাজ আজ রাত থেকে শুরু। বদর ওইখানেই গোদাল আছে, রাস্তার পাশে পূব আর উত্তর। এর কোনাকোনি জমিটা আমার। জমির এর ছেলে আদিবের ছেলে থেকে বর্গা নিয়েছি, জমিদারের ছেলে আদিবের থেকে বর্গা নিয়েছি। তুই ওইখানেই চলে যা, খালি অংশের মাটিগুলো চাষের জন্য উপযোগী কর। বদুর হাতে কোদাল নিয়ে চলে যায়। সুফিয়ানের সিগারেট শেষ, আর একটা ধরালো। বাকি রইল হাবলু ও লাল মিয়া। ওদের দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষাকৃত। 2 জন উসখুস করছে। সুফিয়ানকে নীরব থাকতে দেখে হাবলু বলল, আমাদের কি কাজ দেবেন? লাল মিয়া, প্রতি রাতে তুই ঘন্টা 2-1 জন্য নর্দমার দিকে উকিঝুঁকি মারবি, পারবি না? পারবো। আর দিনে আমার খেতে চাষ করবি। হাবলু তোদের চাষাবাদের জলের ব্যবস্থা করে দিবে। আমি তোদের সাহায্য করব, বুঝেছিস? বুঝেছি। এখন যা, কাজে লেগে পড়। সন্ধ্যার সময়টা ঘরের সামনে আলোয় জ্বালিয়েছে। তার চারপাশে ঘিরে বসে আছে সকলে। রশিদ বসে বসে পান চিবোচ্ছে আর একটু পর পর পিকদানিতে পিক ফেলছে। ঠোঁট লাল। অলুই এর সোনালি আলোয় তার পরনের ঝলমল পোশাকটা যেন আরও ঝলমল করে ওঠে। অলুই এর আশেপাশে আদিব, আবির এবং সায়েম এবং রায়ান। জেবুন্নেসা সবার জন্য চায়ের ব্যবস্থা করছেন। নিজের হাতে চা বানিয়েছেন আজ। অলুই এর তাপে সেও বসে। সে গম্ভীর গলায় রশিদকে লক্ষ্য করে বলল, একটা কথা বলার ছিল, যদি তুই অনুমতি দিস তাইলেই বলবো। পিক ফেলতে পিকদানিতে রশিদ এরপর জবাব দিল, তুই আমার আদরের বোন, অনুমতি চাইতেছস কেন বল? ফারদিনার বিয়ের বয়স হয়েছে, যুবতী মেয়ে। এখনই সময় বিয়ের। সংস্কার বলেও একটা কথা আছে, যত দ্রুত বিয়ে দিবি সম্মান বেঁচে যাবে। ওকে কে বিয়ে করবে? ওকে বিয়ে করলেও তো আমরাই। বাকি কথা গিলে ফেললো সায়েম। তার কাঁধে হাত রেখেছে আবির। ওকে কে বিয়ে করবে মানে? আমাদের মেয়ে কত সুন্দরী, বিয়েতে আমরা স্বর্ণ অলঙ্কার সবই তো দিব। রশিদ নড়ে চড়ে বসলো। আদিব চা পান করছিল। বিয়ের আলাপে সে মতামত দিতে পোষণ করলো। রশিদ ভেবে বলল, প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত। কি উচিত কি না উচিত? জেবুন্নেসা বলল, আমার 4 জন ছেলের একমাত্র বোন ফারদিনা, ওদের মতামত নিতে হবে। আমার এই বিষয়ে পরে আলাপ করব। কুদ্দুস উপস্থিত হলো, লন্ঠন হাতে। খামার থেকে এসেছে। সব কিছু ঠাই ঠাই আছে কিনা দেখে এসেছে কুদ্দুস। বলল, কি নিয়ে আলাপ হচ্ছিল? মুখে অজানা হাসি জেবুন্নেসা। ফারদিনার বিয়ে নিয়ে। আমি এখন বিয়ে করিনি, বলল কুদ্দুস। এরপর হেসে উঠল। সেই সাথে সাইম, রাইন, আবিরও হেসে উঠল। তুই কি ভাবছিস তুই সর্দারের মেয়েকে বিয়ে করবি? রশিদ জিজ্ঞাসা করলো। আপনি বললে আমার কোনো আপত্তি নেই বলেই লজ্জা পেল সে। সবার কথা শুনে হেসে ফেলল। রশিদ বলল, ফারদিনা তোর বোনের মতো। তো ছোট্ট বোন কি হয়? বোন বুঝি আমি। গতকাল সুফিয়ান আদিবের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেখার কথা তো হয়নি। আজ তার সাথে দেখা করতে যাবে বলে নিশ্চিত করলো। তবে এখনই নয়, রাতে খাবার তৈরি করতে হবে।
চুলায় ভাত বসিয়েছে, সিদ্ধ ভাতের ঘ্রাণ আসছে ঘর থেকে। ভাত পুরোপুরি হবে আর মাত্র 10 মিনিটের মধ্যেই। নিব কলম নিয়ে সাদা কাগজে অল্প কিছু লিখছে সে। 10 মিনিট থেকে 5-6 লাইন লিখে ফেলেছে। এমন সময় নুপুরের আওয়াজ ভেসে আসছে। লেখা বন্ধ করলো। আশেপাশে আর কোনো ঘর নেই। এই ঘরে সে একা থাকে। ঠক ঠক শব্দ আসলো। দরজা টোকা দিচ্ছে। কিছুক্ষণ পর জন্যই ফারদিনাকে সন্দেহ করলো। এরপর দরজা খুলে দিল। দরজার ওপাশের মানুষটাকে দেখে অবাক হলো। বাইজি কন্যা মেহের, আপনি এত রাতে এখানে? ভেতর আসতে বলবেন না? সুফিয়ান সেকেন্ড চুপ থেকে বলল, আসুন। আপনার ঘরটি সাধারণত এর ভেতরে অসাধারণ, বেশ পরিপাটি, সাজানো গোছানো। মিথ্যা বলছেন, ভাতের গন্ধ আসছে। চুলায় নিশ্চয়ই ভাত? হ্যাঁ। আপনি এই রাতে এখানে কেন? আপনাকে দেখতে এলাম। খোঁজ পেলেন কিভাবে? রায়ান দিয়েছে। চোখ পড়ল টেবিলে, কিছু বই সাজানো। 3য় সারির বইয়ের নামটি সিঁড়ি ফারহান। মেহের জিজ্ঞেস করলো, আপনার জীবনে সিঁড়ি আছে? আছে। কে? ফারদিনা। ভাতটা নামিয়ে আসি। আসুন। ভাত নামিয়ে সুফিয়ান আসলো। মেহের বেতের চেয়ারের ওপর বসে আছে। মাঝে ছোট্ট একটা টেবিল, তার উপরে লণ্ঠন। সামনে চেয়ারে এসে বসে সুফিয়ান। 1 কাপ চা দিল মেহেরের দিকে। মেহের বলল, চা আপনি বানিয়েছেন? হ্যাঁ, চা ভালোই বানাই, খেয়ে দেখুন। আপনি খাবেন না? 1 কাপ খেয়েছি। বেশি খেলে ঘুম ধরবে না। আপনি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই। আচ্ছা। সুফিয়ান সিগারেট বের করে ম্যাচ দিয়ে ধরালো। লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো। মেহের তাকিয়ে থেকে বলল, আপনি যেভাবে বসে সিগারেট টানছেন দেখে ইংরেজদের মতো লাগছে। ভালো লাগছে? সুফিয়ান চাপা স্বরে হেসে উত্তর দিল। অসাধারণ হাসি। মেহের বলল, এর আগে এত সুন্দর হাসি দেখিনি, আজও দেখলাম। আপনার হাসি অনেক সুন্দর, ফারদিনাও বলেছে। বলেছেন? মুখে বলেনি, তবে ওর চাহনি দেখে বুঝেছি। সবার চাহনি দেখে মনের কথা ধরে ফেলেন? ধরতে পারি। বলুন তো আমি কি ভাবছি? আপনি ভাবছেন লোকটি আমার জন্য বিরক্তিকর নয় তো? সত্যিও তো তাই ভাবছি। বললেন না তো আপনার জীবনে সিঁড়িকে? এখনই বলবো না। কেন? যাকে ভালোবাসি তাকেই বলিনি। আমি এসেছি বলে বিরক্ত হয়েছেন? একটু হয়েছি। কেন এসেছেন এখনো পরিষ্কার করে বলেননি। জানতে এসেছি আপনার জীবনের সিঁড়িকে। অন্য একদিন বলবো। সেদিন আমাদের বাড়িতে আসবেন। আমি ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি বলে একটা সাদা কাগজে কিছু লিখলো। কাগজটা সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সে নিল। আজ তাহলে উঠি। সুফিয়ান এখন তালুকদার বাড়ি যাবে। আদিবের সাথে কথা বলে দ্রুত ফিরবে। সঠিক সময়ে ঘুম দরকার, না হলে বিচ্ছিন্নতা দেখা দেবে। আর চাঁদ নেই। একটু দ্রুতই দেখা দিল। পূর্ণিমা এখন। পূর্ণিমার চাঁদ নাকি সুন্দর হয়। রাতটা চাঁদের মৃদু আলোয় আলোকিত। চাঁদের আলো ধারেই তালুকদার বাড়ির পথে হাঁটছে সুফিয়ান। আদিব বাড়ির সামনে দাঁড়িয়েছিল, সিগারেট টানছিল। সুফিয়ানের সাথে দেখা হয়। আদিব আগ বাড়িয়ে বলল, আমি জানি তুই কি বলতে এসেছিস। যাক গে সব ছাড়। সন্ধ্যা থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। জানিস তো আমার বাকি 3 ভাইয়ের সাথে একদমই মানসিকতা মিলে না। আমি জানি আদিব ভাই। কিসের আদিব ভাই? তুই আমার বন্ধু। আমি তোকে ভাইটাই এর চোখে দেখি না। তুই ডাকবি তুই। ডাকবো। শামসু আসছিল বলে একটা সিগারেট সুফিয়ানের দিকে এগিয়ে দিল। ও খুব কষ্ট পাচ্ছে। চাচা কি বলো? টাকা দিয়েছে? ওর বউ নাকি অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার জন্য শহরে নিতে হবে। সুফিয়ান সিগারেটে ধোঁয়া ছেড়ে দিয়ে বলল, কত দিয়েছে? 15 টাকা। কি বলছিস, এত টাকা? আব্বা শুধু দিয়েছে না, বরং অনেক কথাও শুনিয়েছেন। তার টাকা হজম হওয়াও এত সহজ নয়, জানিস তো। ভেতরে চল। যাব না এখন। কেন? অসুবিধা কোথাও? সুফিয়ান সিগারেট ফেলে দিল। তোর মামাতো ভাই এসেছে না? আগামীকাল আসতে পারে। নিশ্চয়ই না। ওকে দিয়ে তোর কি কাজ? কিছু নাই, চল। ঝিলমিলের হাতে 1 কাপ চা খেয়ে আসি। ঝিলমিল রান্নাঘরে কুদ্দুসের সাথে রান্নার কাজ করছিল। এমন সময় ডাক পড়ে আদিবের। আদিব বলল, আমাদের দুজনের জন্য 2 কাপ চা দিয়ে যা ঘরে। ঝিলমিল সুফিয়ানকে গভীরভাবে লক্ষ্য করে বলল, তোমরা যাও, আমি নিয়ে আইতাছি। আদিবের ঘরটা হলো হলঘরের কাছেই। ঘরটা থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়। পুকুরের জল কখন কখন মাছে সাঁতার কাটে সেটাও দেখা যায়। সুফিয়ান বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। চিন্তিত ভাবনায় আদিবকে লক্ষ্য করে বলল, আমি একটা বিষয় ভেবে পাচ্ছি না।
কোন বিষয়ে? আদিব কিছু দলিল নিয়ে ঘাটাঘাটি করছিল। পাঁচুকে কারা মারলো? শামসুর সামনে একজন কৃষক শত্রু নেই, তাহলে ওকে এভাবে কেন মারলো? হয়তো পূর্বপুরুষের শত্রু। না, এর পেছনে অন্য কারণ থাকতে পারে যা আমরা দেখতে পাচ্ছি না। তুই কি বলছিস? আদিব ঢোক গেলে নিয়ে বলল, এরকমই কিছু হবে। সেসব ছাড়া চল, চা চলে এসেছে, চা পান কর। ঝিলমিল 2 কাপ চা নিয়ে উপস্থিত। 1 কাপ আদিবের দিকে এগিয়ে দিতে দিতেই বলল, তোমায় সর্দার এখনই ডেকেছে। আদিব সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তুই থাক, আমি আসছি। ঝিলমিল সুফিয়ানের দিকে চা এগিয়ে দিয়ে বলল, তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে। তুই মিথ্যা বলে আদিবকে যেতে বললি কেন? তুমি বুঝা ফলাইছো? কে মিথ্যা বলে আর কে সত্যি বলে তা আমি বুঝি। বল, মিথ্যা কেন বললি? আজ পূর্ণিমার রাইতে অনেক সুন্দর হয়। ফারদিনা চাইছে তুমি ওরে লইয়া একটু ঘুরে আসো। আজ আমার সময় নেই। তাছাড়া চাচা আছেন বাড়িতে, জেলে গেলে আমাকে উনি অসৎ ভাববেন। তোমারে আলিমনগরের সবাই চেনে, তোমার মতো সৎ বলা আর নাই। যাও, সমস্যা হইব না। সবার চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো অন্যায়, জানিস তো। একটা কথা বলা যাবে? আমার বইয়ে বলে মৃদু হাসলো। তার মানে তুমি যাইবা না? সুফিয়ান চায়ে এক চুমুক দিয়ে বলল, শিমুলতলা অপেক্ষা করছি, যা ওকে পাঠিয়ে দে। আর শোন, ওকে বলবি চুলগুলো খোপা করে আসতে, মনে থাকবে? থাকবে। সুফিয়ান হাতে বাঁশি নিয়ে শিমুল গাছের তলায় বসে আছে। সুর ধরার চেষ্টা করছে, অথচ নতুন সুরের সন্ধান করতে পারল না। উদাস লাগছে। দৃষ্টি এলোমেলো হয়ে এলো ডান দিকে খোলা মাঠ। মাঠের সংস্পর্শে শিমুল গাছ, ঠিক তার বাম দিকে তালুকদার বাড়ির পথ। ফারদিনা লণ্ঠন হাতে আসছে। সুফিয়ান তার চোখে পড়ল সেই দিকে। মনের অজান্তে ঠোঁটের ফাঁকে হাসি খেলে গেল। বাঁশির সুর তৈরি হলো। ফারদিনা শুনছে। এই সুর সেদিনের মতো নতুন নয়, এমন যে প্রেমের বার্তা। ফারদিনা লণ্ঠন হাতে বসে তার পাশে, লণ্ঠন রেখে এক পাশে। সুফিয়ান সুর থামিয়ে বলল, কেমন লাগলো? খুব সুন্দর। আজকে সুরে কি ছিল? কাউকে কাছে টানার? সে কে? তুমি বলে। সুফিয়ান হেসে পুনরায় বলল, খোপা চুলে সুন্দর লাগছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। সেটা কি? মালা। আমার বুঝি মালা দেওয়া উচিত ছিল? সুন্দর লাগছে না নিশ্চয়ই, আগামীকাল পরব। সুফিয়ান পাঞ্জাবির পকেট থেকে গোলাপ ফুলের একটা মালা বের করে ফারদিনা চুলের খোপায় গুজে দেয়। সে বেশ অবাক হলো, বেশ খুশিও হলো। বলল, তুমি কিনে এনেছো? আমি বানিয়েছি। গোলাপ আমার পছন্দের ফুল, আমার হাতে লাগানো গাছ। সুন্দর না? গন্ধটা সুন্দর। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। আজ পূর্ণিমা। আজ কেন বেরোতে চাইলে? কে আছে এই রাতে? আজকে রাতটা সুন্দর, অনেক আলোকিত হয়। চারদিকে তাকিয়ে দেখো কতটা আলোকিত। সুন্দর না? খুব সুন্দর। তুমি অনুমতি দিলে আমি একটা সিগারেট ধরাও। ধোঁয়া আমার দিকে আসবে, দেখো। সুফিয়ান সিগারেট ধরিয়ে ফুঁকে সরু ঠোঁটে ধোঁয়া ছাড়লো। ধোঁয়া উড়ে ফারদিনার দিকে চলে গেল। সূর্যস্বরে হেসে উঠল। সুফিয়ান বলল, তুমি অল্পতেই খুশি হয়ে যাও, চলো হাঁটি। খোলা মাঠ বরাবর পর্যন্ত দুজনেই চুপচাপ। ফারদিনা কথা না বলে চুপচাপ হাঁটতে থাকে। কষ্ট হয়, কদম আটকে আসে। সুফিয়ান চুপ। বলল, কিছু বলো। তোমার চোরদের খবর কি? ওদের আজকে কাজ বুঝিয়ে দিয়েছি, কিছু কাজ আজ করেছে, আগামীকাল থেকে সময় মতো কাজে আসবে। তোমার ওদের নিয়ে পরিকল্পনা কি? ভালো মানুষ ভালো হিসাবে গড়া, খেটে খাওয়া, আনন্দ, অন্যের কাজে অন্যায় করা থেকে দূরে থাকা। চোর কখনো ভালো হয় না। এখন তোমার ভয়ে ওরা 2 দিন আসবে ঠিকই, এরপর সুযোগ বুঝে তোমার ক্ষতি করবে। আগে দেখে নিও, ওরা পরিবর্তন হবে। আজ ওদের দেখিয়ে বুঝেছি। আবার একটা সিগারেট ধরাও। সুফিয়ান ধরিয়ে বলল, বাঁশি বাজাবে? আমি পারি না। কষ্ট করো, চেষ্টা করো, পারবে। ফারদিনা আইলে বসে পড়ে। পাশে সুফিয়ান বসলো। বাঁশি সুর ধরলো, কিন্তু সুরের কোনো মানে হলো না। সুফিয়ান হেসে উঠল। তার হাসিতে ফারদিনাও হেসে উঠল। হাসি থামিয়ে ফারদিনা বলল, তুমি আমাকে শিখিয়ে দিবে? দেব, অন্য একদিন। ফারদিনা কিছুক্ষণ নীরব থেকে নিভুতে সুফিয়ানকে দেখলো। এরপর গাঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সবসময় পাপ পুণ্যের হিসেব করো। প্রেম পাপ নাকি পবিত্র? সুফিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, প্রেম পবিত্র, কিন্তু মানুষ প্রেমকে পাপী করে তোলে। একটা প্রেমের ছন্দ শোনাও। প্রদীপ জ্বলে মনের কোণে, তোমার চোখে সুখের ঢেউ।
সন্ধ্যার মিষ্টি হাওয়ায় বলে তুমি মিষ্টি কেন, মিষ্টি তুমি কেউ, তুমি হাসলে রাতটা জাগে, তারারা গায়ে মৃদু গান, প্রেম ভেসে ভেসে প্রদীপ শিখা, তুমি আমায় এক স্বপ্নমান। মাঠের শেষ প্রান্তরে দাঁড়িয়ে আছে সুফিয়ান, পাশেই ফারদিনা। সুফিয়ানের শালটা দামকা হাওয়ায় উড়ে, মাঠের শেষ প্রান্তে তীব্র বাতাস, যেন ঠান্ডার শুরুর প্রথম ধাপ এখানেই শুরু। ফারদিনা বলল, তোমার মা বাবা নেই? না, দুনিয়া থেকে চলে গেছেন আমায় একা রেখে। কিভাবে মারা যান? মার জন্ডিস হয়, টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। 1969 সালে 30 অক্টোবর রোজ বুধবার বেলা ঠিক 11:30টায় আমার মা মারা যায়। তার শোক সহ্য করতে না পেরে বাবা কিছুটা সময়ের মধ্যেই মারা যায়। সুফিয়ান ফারদিনার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আমিও যাকে ভালোবাসি সে মানুষটা আমার জীবন থেকে চলে যাওয়ার আগে যে সৃষ্টিকর্তা আমাকে নিয়ে যায়, আমার কখনো কখনো কি মনে হয় বলবো? বলো। আমি অনেক বেশি সুখী, বাকি সুখ পাওয়ার আগেই বোধহয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এগুলো তোমার মনের ভুল। আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, তবে সবকিছু আশা রাখতে হবে আমরা ভালো কিছু পাবো। আমরা সৃষ্টিকর্তার ওপর কেমন ভরসা রাখবো, তিনি ঠিক তেমনই উপহার দিবেন, বুঝছো? সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চারদিকে দেখলো, বলল, আমার মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের ওপর নজর রাখছে। চলো ফিরে যাই। যেতে যেতে ফারদিনা বলল, তুমি কি নাচ পছন্দ করো? কেন? ওই দিন তুমি ভাইজিদের নাচ দেখলে, এই জন্যই মনে হলো। ভুলবশত ওদের নাচ দেখে ফেলেছি। ওরা অনেক সুন্দরী। মেহের, কাশ্মীরা সুন্দর না? ওদের থেকেও বেশি সুন্দর। বাড়ির কাছাকাছি তারা চলে আসে। সুফিয়ান একবার থম মেরে দাঁড়িয়ে আশেপাশে দেখলো। অজানা কারো নজর টের পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই কেউ নজর রাখছে, কিন্তু কাউকে দেখা গেল না। ফারদিনা পাঁচিরের দরজা খুলে প্রবেশ করে। সুফিয়ানকে বলল, কিছু বলবে? সুফিয়ান চাঁদের চেয়ে দেখে সুন্দর তুমি। সকাল সকাল রশিদ তালুকদারের খোঁজে আসে গ্রামের দারোগা নুরুল হুদা খান। ঘরের সামনে চেয়ারে বসে আছে রশিদ। রশিদের হাতে ছড়ি নিয়ে খবরের পেপারে বেশ গম্ভীর মুখেই বের হন। দারোগার বিপরীতে চেয়ারে বসলো। কুদ্দুস চা নিয়ে বসে। চা দিয়েছে কাচের পাত্রে। রশিদ বলে, অতিথিদের রূপার পাত্রে চা দিবে, এটা কতবার বলেছি? জি, অনেকবার। তাহলে ভুলে যাস কেন? কুদ্দুসের মাথা নিচু। এরপর থেকে অতিথিকে রূপোর পাত্রে চা দিব, মনে থাকবে? থাকবে। দারোগা নুরুল হুদা খান বলল, আমাকে এত সম্মান দেখানোর কোনো কিছু নেই। গতকাল চিঠিটা নিশ্চয়ই পেয়েছেন। রশিদ বলল, আপনার 7টি বানান ভুল। কুদ্দুস রশিদের কথা শুনে দাঁত বের করে হেসে উঠল। নুরুল হুদার গলায় পরিষ্কার নড়েচড়ে বসলো। বলল, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আর আমি আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলাম, আর আপনি তামাশা করছেন। চা ঠান্ডা হয়ে যাবে, আগে চা পান করুন। চা পান করলে কি হয় জানেন? না। চা মন চান মনে করে রাখে। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের পলিফেনল দূর করে। ভাবছেন আমি কি করে জানলাম? বলছি, ডাক্তার এব্রিয়ান চলসের একটা বই আছে, আরও অনেক কিছুই জেনেছি, পরে বলবো। আপনার প্রশ্ন বলুন। নুরুল বিরক্ত স্বরে কিছু বলতে চায়, তৎক্ষণাৎ বাড়ির চৌহদ্দি পেরিয়ে 3 জন রিভার্ট ভেতরে প্রবেশ করে। 2 জনকে দেশীয় মনে হলেও বাকি একজনকে রশিদের চোখ ভাঁজ করে তাকালো। যুবকটিকে দেখে ভিনদেশী মনে হচ্ছে। গায়ের রং উজ্জ্বল গামের মতো, চোখ দুটোর রং ধূসর নীল, পাহাড়ের বরফ গলা জলের মতোই স্বচ্ছ। ঘন বাদামি চুল বাতাসে উড়ছে, কপালে পড়ছে, মুখে হালকা দাড়ি, তাতে এক অদ্ভুত পুরুষালী আকর্ষণ। সে লম্বা সুঠান পেশিবহুল, চোখে নরম এক উষ্ণতা যা তাকে তুলে নিচ্ছে এক রহস্যময় সুদর্শন যুবকে। বয়স আনুমানিক 30। দেশের ছেলে। 2 জন অশ্ব থেকে নেমে এসেছে। রশিদকে প্রমাণ করলো, বলল, দরবার আছে। ও হচ্ছে আমজাদ নুরুবেগ বলে আমজাদকে এর দিকে দেখালো। আমজাদ অশ্ব থেকে নেমে দাঁড়ায়। সেই যেদিন আইল আবদার কেওজ মেনে সাফে তাপ তাপ কেলদ্বীপ। কুদ্দুস তার কথা শুনে রশিদকে ফিসফিস করে বলল, কি বলল উনি? মনে হয় আমায় গালি দিচ্ছে। পাশে থেকে দেশীয় ছেলেটি বলল, না না, ও বলেছে আমাদের গ্রামটা অনেক সুন্দর, আমি ঘুরতে এসেছি, ওরা হচ্ছে কিরগিজ। রশিদ বিড়বিড় করে বলল, ইংরেজ বিলাই আমাদের বাড়ি আসলো কেন? কোনো ঘটনা কি আছে এর ভেতরে? দেশীয় ছেলে মিজানুর রহমান আলিমনগর গ্রামের বাসিন্দা।
রশিদ সাহেবের পরিচিত সে মিজানুর রশিদকে বলল, চাচা, আমজাদ কিররিজ একজন পর্যটক, গ্রামটি ঘুরে ঘুরে দেখবে আর একটি গ্রাম সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে। তার জন্য আপনার সাথে কথা বলা দরকার ওর। রশিদ গলা পরিষ্কার করে বলল, কিসব ভাষায় কথা বলছে? মনে হচ্ছে আমায় গালিগালি করছে। ওর সাথে কিভাবে কথা বলবো? আমজাদ বলল, বাংলা বলতে পারে। কি বলছিস? হ্যাঁ, আমাদের দেশে আসার সাথে বাংলাও শিখে গেছে। রশিদ বলল, আমি এখন কথা বলতে পারবো না, আমার সাথে দারোগা বসে আছে, একটা বিষয় আলাপ করতে এসেছে, তুই একটু সময় দে। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কালু, অতিথিকে অতিথিশালায় নিয়ে যা, ভালো মন্দ আপ্যায়ন কর, বুঝেছিস? বুঝেছি। আমজাদ নুরবেগকে কুদ্দুসের অতিথিশালায় নিয়ে যায়। মিজানুর এবং সাথে আরও একজন রিভার্ট চলে যায়। মিজানুর পুনরায় চেয়ারে বসেন। ওপরে বসল নুরুল। রশিদ মুখে পানি চেয়ে ভরে আছে। আমি বরাবর অতিথিদের সম্মান করি, যেমন আপনিও আমার অতিথি। এখন আপনাকে ছেড়ে যদি আমজাদের সাথে কথা বলি তাহলে আপনার অপমান হবে। কি হবে না? নুরুল দৃঢ় কণ্ঠে বলল, হয়তো। যাকগে, আপনার প্রশ্ন করুন। আমার গ্রামে বেশ কয়েকদিন ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 3 দিন আগে শামসুল নামের এক কৃষকের ছেলে নিখোঁজ, এরপর তার লাশ পাওয়া যায়। এগুলো কি হচ্ছে? রশিদ পিনপতন চুপ থেকে পিকদানিতে পিক ফেলে বলল, এগুলো কি হচ্ছে আমি কি করে বলবো? আপনি দারোগা, আপনি তদন্ত করুন, তবেই তো সত্যিটা মিলবে। আপনি বরাবরই অপ্রীতকর কথা বললেন কেন? মুখের ভাষা কেন আগুনের স্ফুলিঙ্গ? রশিদ নীরব কণ্ঠে বলল, দারোগা সাহেব, মুখের ভাষা টানছেন কেন? যা বলছি সত্যি বলছি। এতে আপনার গ্রামের দুর্নাম হবে। এরকম ঘটেছে তাহলে সবাই আপনাদেরকে আগুল তুলবে। এরকম সাহস কারণেই। আর শামসুলের ছেলের জন্য খুবই খারাপ লাগছে, অবুঝ শিশু ছিল। রশিদের কথায় ব্যাকুলতা। নুরুল বলল, আমি আসি। আপনি আপনার অনুচারীদের আজ থেকে আরও সতর্ক করে দিবেন, আমি তদন্ত করছি। বলেই চলে গেল নুরুল। সায়েম এবং রায়ান রশিদের কাছে আসে। সায়েম বলল, আব্বা, আপনি শুধু একবার আদেশ দেন, ওই দারোগার মুন্ডু আলাদা করে দেই। রশিদ বসা থেকে উঠে দাঁড়ায়, অস্থির হয়ে বলে, অস্থির হয়ে হলে হবে না। গ্রামের মানুষদের দেখাশোনার দায়িত্ব আমার, তাদের সুবিধা অসুবিধার কথা আমার মাথায় রাখতে হবে। রায়ান বলল, আমরা সত্যি অবাক হয়েওছি কিভাবে ওর ছেলেটা মারা গেল। আমাদের দিকে আঙ্গুল তুলছে। রশিদ বলল, ছাড়, নতুন অতিথি এসেছে, তার খেয়াল রাখ। কিরগিজ ছেলে, এখানে আপ্যায়নের ত্রুটি হলে বিদেশে কি আমাদের নামে দুর্নাম করবে। আমরা তার খেয়াল রাখবো। রশিদ একটু নিশ্চুপ থেকে স্থির ভঙ্গিতেই বললেন, আচ্ছা, ছেলেটির সঠিক উদ্দেশ্য কিরে? রায়ান বলল, ও একজন পর্যটক, সারা দেশ ঘুরে ঘুরে দেখে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তোরাও যা ওর ঘরে, গিয়ে কিরগিজ সম্পর্কে কিছু জান। শুনেছি কিরগিজস্তান অনেক সুন্দর, পাহাড়, হ্রদ সবকিছু মিলে আকর্ষণীয় জায়গা। আপনি যা বলবেন। আদবের সাথে বলল সায়েম। ঝিলমিল হাতে সকালের খাবার নিয়ে ফারদিনার ঘরে উপস্থিত হয়। ফারদিন আয়নার সামনে বসে চুল বাঁধছে। কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, কপালে কালো টিপ। ফারদিনা নুপুরের শব্দ পেল, ঘুরে তাকালো। এতক্ষণে তোর আসতে হলো? সারাদিন ঘরের বাইরে বৈশা থাক। ওইদিকে বিলাতি বাবু এসেছে। কি বলছিস? কে এসেছে? কিরকির যুবক, আজমত নুরবেগ, অনেক সুন্দর, মনে হয় পর্যটক। কোথায় থেকে এসেছে? আর এখন কোথায়? অতিথিশালায়। কোন ভাষায় কথা বলে? তাদের ভাষায়। শুনেছি বাংলাও বলতে পারে। সুফিয়ান থাকলে এখন ভালো হতো, কিরগিজ ছেলে দেখতে পেত। ভালো হতো না বল? সব কিছুতেই অরেটানুসকে ভালোবাসা ফেলছিস নাকি? ফারদিনা থুতনি বুকের নিচে নিয়ে মৃদু হাসলো, এরপর মাথা ঝাঁকালো। ওরে কইতাছিস না কেন? কখন কি আইসা খোলা জায়গায় ফসল ফলাই যায় কে জানে, বলে খাবারের থালা রেখে খাবার তুলে নিল ভয়ে। কার? যদি আব্বা ভাই জানতে পারে। সুফিয়ানকে তারা খুব বিশ্বাস করে, কিন্তু সে একজন কৃষক, এই সম্পর্কে যদি মেনে না নেয়। ঝিলমিল বলল, ধুর, আগে খারাপ কিছু না ভাবলে হয় না? ভালো কিছু তো হইতে পারে। ভালো কি হবে? হইব। শোন, তুই আগে সুফিয়ান ডেক, তোরে ঘুরাইতে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার চেয়েও সুফিয়ানের মুখে সত্যটাই বের হয়। কিভাবে? তোর মামা তো ভাই তো আইলো না। আইলো কে? কিরগিজ বেটা। তুই ওই বিলাতির সাথে সুফিয়ানের সামনে ঘেসে ঘেসে কথা বলবি, পারবি না? পারবো, কিন্তু তে লাভ কি হবে? ঈর্ষা হইব।
সুফিয়ানের, দেখবে আগুনের মতো জ্বলবো, আর জ্বলতে জ্বলতে মুখ ফুঁসে সত্যটা বলবো। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই বিলাতির আইসে ঘুরতে, ওরে খেতে দেখে ঘুরাইতে নিয়ে যা, সুফিয়ানকে দেখায় দেখায় কথা বলবি। তারা অতিথিশালায় গেল। আজমান্ত নেটে কিছু লিখছে, দুজন দাসী এবং ব্যাগপত্র গুছিয়ে রাখছে। মেয়েদের নুপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায়। ফারদিনার আগ বাড়িয়ে বলল, আমি ফারদিনা, এই বাড়ির একমাত্র মেয়ে। আপনি নিশ্চয়ই কিরগিজস্তানি একজন পর্যটক, ঠিক বললাম তো? হ্যাঁ। তোমাদের গ্রাম অনেক সুন্দর, পুরোটা দেখা হয়নি, তবে এখন যখন এখানে এসেছি দেখে নেব। আপনি কিরগিজস্তানের কোথায় থাকেন? আমি বিশকেকে থাকি। কোথায় রিচা হচ্ছে? ফারদিনা আজমলের কথা শুনে হেসে উঠল, বলল, এটা রিয়া নয়, বিয়া অথবা বিয়ে। আর হচ্ছে না, হয়েছে। তোমার বিয়ে হয়েছে? এভাবে হবে। নিন এবার বলুন, তোমার বিয়ে হয়েছে? এবার ঠিক হয়েছে না হয়নি? এখানে আসার পর খুবই অস্বস্তি হচ্ছিল, এখন তোমাকে পেয়ে মনে হচ্ছে একজন সঙ্গী পেলাম। চলুন আপনাকে আমাদের আশপাশটা দেখাই। তোমরা যাও, আমি পোশাক বদলে আসছি। রশিদ তালুকদার দুশ্চিন্তায় আছেন, নতুন জমি ফসলের জন্য উন্মুক্ত করেছেন। এখনই সময় সারা বছরের ধান, শাক, সবজি, ফল রোপণ করা। আজকে 4 জন কৃষক অনুপস্থিত, কাজে আসেনি। আজকে বীজ রোপণ না করলে একটা দিন পিছিয়ে যাবে। রশিদ একটা মানতে পারছে না, তিনি সোফায় বসলেন, কুদ্দুসকে ডাকলেন লম্বা কণ্ঠে। কুদ্দুস হাজির হলো। কিছু হলে কি খুশি হইতিস? বলল সে। কুদ্দুস আবারও মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলল, কিছু হয়েছে? ভীষণ ব্যথা করছে, মাথাটা টিপে দে। কুদ্দুস মাথা টিপতে টিপতে বলল, এত চিন্তা কিসের? কি ভাবে না তো, 4 জন কৃষক আজ খেতে আসেনি। আজকে বীজ রোপণ করতে হবে। বাকি যারা এসেছে ওরা সব সামলাতে পারবে না, এটাই দুশ্চিন্তা। দুশ্চিন্তার বিষয়। সমস্যা তো শুনলে, এখন সমাধান দে। কুদ্দুস ঢোক গিলল, ও কিভাবে সমাধান দিবে? রশিদের বিচক্ষণ প্রশ্ন, কিন্তু তার প্রশ্নের দিকে প্রশ্ন করে কটু কথা শুনতে পারল না। কি হলো, সমাধান দে। কুদ্দুস তাকায় সিঁড়ির দিকে। রায়ান, আবির, সায়েম নিচে নামছে। কুদ্দুস বলল, আপনার 4 ছেলেকে দিয়েই তো কাজটা সম্পন্ন করতে পারেন। রশিদের নিকট কটমট করে তাকালো। কুদ্দুস এর হাত সরিয়ে দিয়ে দাঁড়ালো। কুদ্দুস ভয় পেল। রশিদ বলল, তোকে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে, তুই গাধা হলেও বুদ্ধিমান। ঠিক বলেছিস, ওদের দিয়ে আজ আমি কাজ ছেড়ে নিব, এতে করে মজুরিও বেঁচে যাবে। কিসের মজুরি আব্বা? জিজ্ঞেস করলো সায়েম। রশিদ বলল, তোরা এখনই পোশাক বদলে নে, এরপর খেতে গিয়ে বীজ রোপণ কর। এটা আপনি কি বললেন আব্বা? বলল আবির। পিতার আদেশের ওপর প্রশ্ন ছুড়া পাপ, জানিস তো। আজ যে 4 জন কৃষক আসেনি, ওদের কাজ তোরা করবি, পারবি না? তারা 3 জন নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। এরপর কাজের জন্য তারা যেন মোটেও প্রস্তুত না। কুদ্দুস আড়ালে হাসলো, জমিদারের ছেলেরা খেতে চাষ করবে, এর বেশ আনন্দ হচ্ছে। রশিদ বলল, কি হলো, কথা কানে গেল না? শিগগিরই যা। রায়ানকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওর শরীরটা ভালো না, শুয়ে আছে ঘরে, বলল আবির। রশিদ বলল, ওর বায়না চলছে না, ওকে নিয়ে যা। 4 ভাই পোশাক বদলে লুঙ্গি পরলো, সাথে স্যান্ডো গেঞ্জি, মাথায় গামছা বাঁধলো। এরপর রওনা দিল খেতে। ফারদিনা, আজমত, ঝিমমিল তারা ক্ষেতের দিকে চলে গেল। ক্ষেতের অন্যান্য কৃষকরা জমিদারের ছেলেদের দেখে হা করে তাকিয়ে রইল। ফারদিনা, ঝিলমিল একে অপরের দিকে চাওয়াচাই করলো। রশিদ উপস্থিত হন ক্ষেতের ধারে, সাথে অনুগারীজন। ফারদিনা আশেপাশে তাকালো, সুফিয়ান কোথাও নেই। হাবলু, ওরা খেতে কাজ করছে। রশিদ গলা চেঁচিয়ে বলল, কি হলো আমার পুত্ররা, খেতে নেমে পড়ো, সময় কম। তারা খেতে নামলো। হাতে ফসলের বীজ আছে, তবে দাঁড়িয়ে। তবে ঠিক কিভাবে বীজ রোপণ করতে হয় তারা জানে না। কুদ্দুস রশিদকে বলল, সর্দার একটা কথা বলবো? বল। আপনার ছেলেরা খেতে চাষ করেছে কখনো? আপনার খারাপ লাগছে না? না মানে আশেপাশে তো সবাই দেখছে। কর্মে লজ্জা নেই, কর্মে কর্মই, সৎকর্মে সম্মান বাড়ে। কি কও? জি, সম্মান। আদিব হাতে ধানের রোপণ চারা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, কিভাবে রোপণ করবে বুঝতেছে না। ধীরে ধীরে নিচের দিকে চারা নিয়ে ঝুঁকলো। ঠিক সেই মুহূর্তেই হাতে কেউ ধরে ফেললো। চোখ তুলে তাকালো আদিব। সুফিয়ান। আদিব বলল, তুই এখানে যা, তোর কাজ কর, আমি সামলে নিতে পারবো। সুফিয়ান বলল, রোপণ চারা আমার কাছে দে। সুফিয়ান, তোর শরীর খারাপ, বাড়িতে গিয়ে বিশ্রাম নে। সুফিয়ান হাত থেকে রোপণ চারা নিয়ে গেল। রশিদ তালুকদার ক্ষীণ দৃষ্টিতে দেখলেন। ঝিলমিল
ফারদিনাকে ফিসফিসে বলল, তোর বাসিওয়ালা চইলা আইছে। রাখাল হইলেও বেটাটা মধ্যে একটা ভাব আছে, কি বলিস? নজর দিস না তোর দুলাভাই। আজমাত বলল, তোমার দুলাভাইয়ের থেকে চারা নিল সে কে? সে সুফিয়ান, রাখাল বাসিওয়ালা। সুফিয়ান একবার ঘুরে ফারদিনার দিকে দেখলো, এরপর চারা রোপণ শুরু করলো। তারা ঠিকঠাক সবাই বীজ চারা রোপণ করতে করতে শুরু করে। রাশিদ বিড়বিড় করে বলল, এই বেটার খুব বুদ্ধিমান। থেকে কুদ্দুসকে লক্ষ্য করলো, সবার জন্য জলের ব্যবস্থা কর, ওদের পিপাসা লাগবে, আজ খুব রোদ করা। সূর্য একদম মাথার ওপরে, রোদ খুব কড়া। সুফিয়ান গলা উঁচিয়ে বদরুকে বলল, জল নিয়ে আয়, খুব জল তেষ্টা পেয়েছে। ফারদিনা বলল, আমি নিয়ে আসছি। সাইমরা নাবির বলল, আমাদেরও দে। ফারদিনা কুদ্দুসের হাত থেকে জল নিল। রশিদ শুধু তাকিয়ে রইল, কিছু বলতে চেয়েও পারল না। ফারদিনার জল নিয়ে তার ভাইদের অতিক্রম করে সুফিয়ানের দিকে গেল। সাইমা বিসহ সবাই যেন অবাক হয়ে গেল। সুফিয়ান হাতে চারা নিয়ে বলল, জল তোমার কাছে চাইনি, তুমি নিয়ে আসলে কেন? সবাই দেখছে, দেখুক, জল খেয়ে নাও। সুফিয়ান ঘুরে আজমলের দিকে দেখে বলল, বিলেতিটা কে? ও হচ্ছে আজমল নূরবেগ, কিরগিজস্তানের পর্যটক। তুমি ওর সাথে গা ঘেঁষে কথা বলছো কেন? গা ঘেঁষে কোথায় বললাম? আমার চোখে 4টে। কয়টা? 4টে। হ্যাঁ, 4টে চোখ দিয়ে সব দেখি। যাক, পাগল পাগলে ভালোই মানবে। ফারদিনা রেগে গেল। তোমার জল খেতে হবে না বলে সে মুখ ভেঙচি দিল। হাতে কাদা লেগেছে, কিভাবে খাও? আমি খাইয়ে দেই না, কলঙ্ক লাগবে। পূর্ণতার প্রথম ছোঁয়া কলঙ্ক, কলঙ্ক থেকে পূর্ণতা আসবে। সুফিয়ানের চোখ ভাঁজ করে, এর মানে? ফারদিনা থমথম খেয়ে বলল, তুমি বুঝবে না, তুমি তোমার কাদামাখা হাত আমার শাড়িতে মুছে নাও, এরপর মুখে জল দাও। সুফিয়ান সবার দিকে তাকালো, তারপর তার দিকে কেউ তাকিয়ে নেই। রসিক তালুকদার আজমতের সাথে কথা বলছে, এই সুযোগে জল খাওয়া যায়। সুফিয়ান ফারদিনার শাড়ির আঁচলে এক হাত মুছে জলের পাত্র উঁচিয়ে হা করে জল খেয়ে নিল। ফারদিনার কাছে দৃষ্টিটা আনন্দ করছিল। সে নিঃশ্বাস ছাড়ল। স্যাম কাদার মধ্যে ধপ করে বসে পড়ে, বলল, এইসব কাজ আমার দ্বারা হবে না, কাদা মেখে গেছি, ধুর। আব্বা দেখলে বকি শুরু করবে, উঠে দাঁড়া। রায়ান বলল। সুফিয়ান তাদের কথোপকথন শুনে, তোরা চলে যা, আমি সামলে নেব, পাক্কা তো? স্যাম জিজ্ঞেস করলো। খুশি হলো আমি মিথ্যা বলি না। স্যাম খুশি মনে উঠে দাঁড়ালো, খেতে ছেড়ে গেল। এক গাদা কথা শুনতে হবে, সে কথা শোনার জন্য প্রস্তুত, কিন্তু কাদার মধ্যে থাকতে নয়। কোনো কাজে অভ্যস্ত না থাকলেও সে কাজ কিভাবে করে, অসম্ভব। কাজ যেন আরো কঠিন মনে হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যার আগমন। সুফিয়ান বৈঠকে বসেছে। সুলেমান, লালমিয়া, বদরু, হালবু তার সামনেই আছে। তারা খোলা মাটির ওপর উপস্থিত। সুফিয়ান একটা গাছের মুগুরের ওপর বসা, একটা সিগারেট ধরিয়ে এলো। সিগারেটের ধোঁয়া নিচের দিকে আসছে, বাতাস রয়ে তার দিকেই যাচ্ছে, সুতরাং সিগারেটের ধোঁয়া ও যাবে। বদরু বলল, এত সিগারেট খাওয়া ঠিক না, শরীরের ক্ষতি হয়। সুফিয়ান ছোট্ট করে একটি শ্বাস নিল। ক্ষতি হবে জেনে বুঝেও নিজে অনেক কাজ করি, ঝুঁকি নিতেই হয়। হাবলুর কোনো কথা বাড়ালো না, মোটামুটি ভালো ছিল কাজ বলে জানালো সুফিয়ানকে। আরো মনোযোগী হতে হবে, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে সেটা ভালো হয়, সফল হয়। হবলু বলল। সুফিয়ান সিগারেটের পোড়া অংশ ফেলে দিল। সুলেমান, গতকাল রাতে সারা গ্রামে চক্কর দিয়েছিস? দিয়েছি। কিছু দেখেছিস যা তোর কাছে অস্বাভাবিক মনে হয়েছে? সুলেমান মাথা আওড়ালো। না, চোখখান খোলা রেখে কাজ করতে হবে। সুলেমান বলল, আমি খেয়াল রেখেছি। শীতের মধ্যে মাফলার কানটুপি পরিনি। ওর কথা শুনে সকলে বেশ হাহাকার করে দাঁত বের করে হাসলো। বদরুর বলল, খোলা মানে জামা কাপড় খোলা না, চোখ কান খোলা, নজরদারিটা ভালোভাবে করা। মজিদ মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল, সুফিয়ানকে দেখে মাঠের দিকে এগিয়ে গেল। সুফিয়ান বলল, চাচা আপনি? মুখে চোখ শুকনো লাগছে, কিছু হয়েছে? মজিদ ক্ষীণ শব্দে বলল, আর কি হইব, ওই গ্রামে এখন জাহান্নামে পরিণত হয়েছে। অর্থ থাকলে আমি দূরে চইলা যাইতাম। কি হয়েছে আমাকে বলুন। দুঃখের কথা ভাগ করলে দুঃখ কমে, এটা ছোটবেলা থেকে আপনি আমাকে শিখিয়েছেন। না, বাদ দাও, তুমি ওদের সঠিক শিক্ষা দাও, চোর থেকে ভালো মানুষ হোক। সুফিয়ান বিরক্ত হয়ে বলল, ওদের কথা ছাড়ুন, আপনি
আপনার কি হয়েছে সেটা বলুন। আমি শামসুরের বাড়ি গেছিলাম, ওরা হন শোকে ভাসতাছে, একটু সান্ত্বনা দেই। পরে কি হইল? আমি দেখলাম ওরা অনেক আনন্দে আছে, দুইজন মিলে হাসাহাসি করতেছে। আমারে দেখে হাসি থামাইয়া দিল। কারো সন্তান মারা গেলে তারা এমনি হাসতে পারে আমি আজই প্রথম দেখলাম। ওগো মাথায় মনে হয় খারাপ হইয়া গেছে। সুফিয়ান বলল, শুনেছি শামসুর বইয়ের শরীর খারাপ, শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তাহলে বাড়িতে কি করছে ওরা?